সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ টিভির নিয়মিত আয়োজন রাজদরবার। প্রিয় দর্শক, আজকে আমরা রাজদরবারের একটি এক্সক্লুসিভ পর্ব করতে যাচ্ছি এবং এই পর্বটির জন্য আমরা বাংলাভিউ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম একজন প্রথিতযশা আইনজীবী, সিলেটের কৃতি সন্তান, বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম আমিনউদ্দিন স্যারকে। এম আমিনউদ্দিন স্যার বর্তমান নির্বাচিত সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের। স্যার, আপনাকে বাংলাভিউ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাভিউর সকল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার, আমাদের আগ্রহের জায়গাটি ছিল আসলে যে আমরা বোধহয় প্রথমবার সিলেটের কোনো কৃতি সন্তানকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সরাসরি নেতৃত্বে পেয়েছি। এর আগে আপনি নির্বাচিত সাধারণ সম্পাদকও ছিলেন। ব্যাপারটি আপনার কাছে কেমন? দেখেন, আমাদের সিলেটে যারা আমরা প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে, আমাদের সংখ্যা একটু কম। জি। এবং যারা এর ভিতরেও যারা প্র্যাকটিস করেন তারা অনেকেই আবার বিচারক হয়ে যান বা অন্যান্য জায়গায় চলে যান, যার কারণে যে সিলেটের যে যারা থাকেন, যেই দলই করেন না কেন, এখানে আমাদের যে নেতৃত্ব দেওয়ার জায়গাটা একটু কমে যায়। জি। যারা আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগ করেন তারা হয়তো বিচারক হয়ে যান, আবার বিএনপির সময় একইভাবে যারা বিএনপি করেন তারাও বিচারক হয়ে যান। জি। তো আমি যেহেতু কোনো বিচারক হইনি এবং আমি যেহেতু এখানে প্র্যাকটিস করি, তাই আমার জন্য ওই সুযোগটা আসছিল। এবং আমাদের অন্য বন্ধু যারা ছিলেন তারা কিন্তু মন্ত্রী হয়ে গেছেন সিলেটের অন্য, যার কারণে আমার পূর্বে আর মানে কারো হয়তো এইভাবে সুযোগ আসেনি। আমি এই প্রথম সুযোগ পেলাম এবং আমাকে একটি দল, সাদা দল, একটা মনোনয়ন দিল। তারপর প্রেক্ষিতে আমি নির্বাচন করলাম। নির্বাচন করাতে এবং যেহেতু বারের যে আইনজীবীরা তারা আমাকে সমর্থন করেছিল, তারা আমাকে বিশ্বাস করেছিল, যার ফলে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। জি স্যার, আমরা জানি যে আপনার সিলেটের বাড়ি হচ্ছে কুলাউড়ায়। আমরা যদি জানতে চাই আপনার শৈশব কৈশোর সম্পর্কে, কখনো কি কুলাউড়ায় ছিলেন? বা আমার হয় কি, আমার জন্ম কিন্তু ঢাকাতেই। জি। এবং আমি কিন্তু কয়েক বছর পরে আমি কুলাউড়াতে ছিলাম। আমি প্রায় 3-4 বছর এই কুলাউড়াতে ছিলাম। কুলাউড়াতে আমার বাড়ি হচ্ছে ভুকশিমল ইউনিয়নে। জি। কিন্তু আমি আমার শৈশবকাল যেটা বলা হয় সেটাকে আমার নানার বাড়িতে ছিলাম। আমার নানার বাড়ি হচ্ছে আবার ব্রাহ্মণবাজার ইউনিয়নে। জি। তো ওইখানে আমি ছিলাম এবং ক্লাস 5 পর্যন্ত আমি ওইখানে পড়েছি। 3 থেকে 5 পর্যন্ত পড়ার পরে আবার আমি ঢাকায় চলে যাই। এবং সেই পরবর্তীতে আমি ঢাকাতে, আমার স্কুলটা ঢাকাতে, কলেজটা ঢাকাতে, ইউনিভার্সিটিতে ঢাকাতে, সব কিছু ঢাকাতে। একটু পার্টিকুলারলি যদি জানতে চাই স্যার, আইন পড়াশোনাটি কোথায় করেছিলেন? আইন পড়াশোনা আমি যখন ঢাকাতে, ঢাকা ওয়েস্টার্ন হাই স্কুল, একটা খুব ঐতিহ্যবাহী স্কুল, সেই স্কুলে আমি লেখাপড়া করেছি। আমি ঢাকা কলেজে পড়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো আমার আইন পড়ার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ, ঢাকা ল কলেজ। সেই কলেজ থেকে আমি যখন মাস্টার্স পড়ি তখন কিন্তু আমি একসাথে আইনও পড়তাম। এবং সেই সাথে আমি মাস্টার্সের আমার শেষ হলো 85 সালে, আর 86 সালে আমার লটা শেষ হলো। জি। ছাত্র জীবনে কি স্যার স্বপ্ন ছিল যে আইনজীবী হবেন, নাকি পরবর্তীতে পরিস্থিতিতে আমার হয় কি যে আমার বাবা ছিলেন কোর্টের চাকরি করতেন। উনি কোর্টের পরবর্তীতে ডেপুটি সহকারী রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার ছিলেন। তো ওই আমার বাবার একটা ইচ্ছা ছিল যে আমাকে আইনজীবী বানাবেন। সবসময় বলতেন এটা, যার ফলে আমারও ভিতরে মনে হতো যে আইনজীবী হব। আমি জানি না, আমি কোনো কারণেই হয়তো আমি ল পাস করে ফেলছি আমি একসাথেই, এবং আমি প্রথম দিন থেকেই প্র্যাকটিস আরম্ভ করে দিচ্ছি, যার ফলে আমি আইনজীবী হিসেবে গড়ে উঠছি। এবং আমার এটা হচ্ছে আমার বাবার জন্যই। জি স্যার, আপনি কি শুরু থেকেই বাংলাদেশ হাইকোর্টে প্যাকটিস শুরু করেছিলেন? আমি যখন প্রথম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হই তখন আমি কিছুদিন আমি জজ কোর্টে যাই। পরবর্তীতে এখন যিনি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ওনার সাথে আমি 88 সালের এপ্রিল মাস থেকে কাজ করি। আমি কিন্তু 87 সালের অক্টোবরের 26 তারিখে আমার সনদ হয়। আর আমি ওনার সাথে এপ্রিল মাস থেকে কাজ করি, অক্টোবরের 88 সালে ঢাকা জজ কোর্ট, ঢাকা। হ্যাঁ, তখন উনি যেহেতু হাইকোর্টে প্র্যাকটিস করেন, আমি হাইকোর্টে প্র্যাকটিস করা আরম্ভ করি 88-এ। তবে ওই সময় উনি প্রায় শনিবার দিনগুলো বন্ধ থাকতো, শনিবার উনি জজ কোর্টে যেতেন, ঢাকা জেলা জজ আদালতে, এবং আমিও কিন্তু ওনার সাথে রেগুলার যেতাম। জি স্যার, আমরা যতদূর জেনেছি আপনি একজন স্পষ্টভাষী মানুষ, কথা বলতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্যভাবে, কাজ করতে পছন্দ করেন নিজের মতো করে। আপনি এর আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সম্পাদকও ছিলেন। কি করতে পেরেছিলেন আমাদের আইনজীবীদের জন্য, কি করতে পারেননি তখন? দেখেন, আমাদের আইনজীবী সমিতি না খুব বেশি কাজ করার মতো নাই। আইনজীবী সমিতির মূল কাজ হচ্ছে যে আইনজীবীদের সহায়তা করা। যেমন এইখানে আমাদের আইনজীবীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন পেশা চালাতে গিয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা মামলা করতে যায়, দেখেন যে তার মামলা হচ্ছে না, মামলার সার্টিফিকেট কই পেতে দেরি হচ্ছে,
মামলা লিস্টে যেতে দেরি হচ্ছে, এইসব বিষয়গুলো আমি কিন্তু তখনকার সময়ে তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন তার সাথে অনেকবার দেখা করেছি এবং দেখা করে চেষ্টা করেছি এই সমস্যাগুলো সমাধান করতে। এখন তো আমি সপ্তাহে 1-2 দিন যাই, মাননীয় প্রধান বিচারপতিকে বলি যে আপনি আমাদের আইনজীবীরা যে লিস্ট হয় যে মামলা শুনানি করার জন্য, সেই লিস্টে তার মামলাটা কীভাবে হচ্ছে, আপনি সিরিয়ালি আগে হচ্ছে কি পরে হচ্ছে, এই যে বিষয়গুলো, এবং এখন কিন্তু এগুলো অনেকগুলো কমে গেছে। প্লাস অনেক সময় হয় কি যে হয়তো কোনো কারণে যে বেঞ্চের সংখ্যা কম, অপ্রতুল, সেইগুলো নিয়ে কথা বলা, আর এছাড়া আইনজীবীদের সেমিনার করা, আইনজীবীদের জন্য মানে আইনজীবীদের সুবিধা হয়, আইনজীবীদের কাজে লাগে, এই ধরনের কতগুলো কাজ করি। সেমিনার ছাড়াও আমরা বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম বা বিদেশি যারা যেন কয়েকদিন আগে আসলেন মালয়েশিয়ান চিফ জাস্টিস, তো মালয়েশিয়ান চিফ জাস্টিস আসলেন, উনি বললেন যে আমার সাথে এবং বারের সম্পাদক সাহেবের সাথে কথা বলবেন। আমরা বললাম দেখেন আমাদের সাথে কথা বলতে পারেন, উনি বললেন ছোটো করে বসবেন। আমরা ছোটো করে বসে তো কিছু হবে না, আপনি চলেন আমরা সব আইনজীবীর সাথে বসি। তো উনি হি ওয়াজ কাইন্ড এনাফ, উনি বললেন ঠিক আছে আমরা বসবো। তো উনি আসলেন বারে, উনি প্রায় 1 ঘন্টা কথা বললেন, যে আইনজীবীদের সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর দিলেন, উনি নিজে কথা বলেন, যে আইনজীবীরা কিন্তু এটাতে উৎসাহিত হলো। তো আমি এটাই চাই আর কি, যে আইনজীবীরা যেন তাদের মানে প্রফেশনটাকে প্রপারলি করতে পারে, এবং এখানে যত প্রয়োজন হয় আমি তাদেরকে সহায়তা করি। স্যার, একটি বিষয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকে আইনজীবীদের, যে হাইকোর্টে জয়েন করার ক্ষেত্রে বয়সের সময়সীমা নিয়ে, কিংবা বেনেভোলেন্ট ফান্ডের সুবিধাটুকু পাওয়ার ক্ষেত্রে বয়সের সীমা ব্যাপারটি নিয়ে, এ ব্যাপারে আসলে আপনার মতামত বা কি করতে চাচ্ছেন? দেখেন আপনি যেটা বলছিলেন যে আইনজীবীদের হয় কি, যে আমি মনে করি যে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া উচিত। পৃথিবীতে সকল চাকরি বা যে কোনো প্রফেশনে যেতে আপনার কিন্তু নির্দিষ্ট বয়স লাগে, কিন্তু এখানে আমাদের আইনজীবীদের একজন হয়তো সারা জীবন অন্য কোথায় অন্য পেশায় ছিলেন, উনি শেষ বয়সে ল পাস করলেন, পাস করে এসে এখানে আইনজীবী হয়ে গেলেন। কিছু সমস্যা হয় কিন্তু, আপনি ধরুন 20 বছর ধরে প্র্যাকটিস করেন, আপনার বয়স হবে তখন হয়তো এখানে 22-23 বছরে আইনজীবী হলেন, 43-44 বছরে আপনি 20 বছর প্র্যাকটিস করে ফেলছেন। আরেক ভদ্রলোক 2 বছর প্র্যাকটিস করেন, উনি কিন্তু 57 বছরে 58-60 বছরে আসছেন। তাহলে উনি কিন্তু মানুষ কিন্তু মনে করবে উনি সিনিয়র আইনজীবী, উনি কিন্তু আপনার থেকে 18 বছর 15 বছর প্রফেশনালি জুনিয়র, 15 বছর কম প্র্যাকটিস করছেন, উনি আপনার অনেক জুনিয়র। এই যে একটা সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও আমি মনে করি যে ওনারা তো অন্য প্রফেশন করে আসছেন, আর যারা আইনজীবী হিসাবে যেন আমি যেমন আইনজীবী, আমি প্রথম থেকে আইনজীবী হিসাবে আমি কাজ করে যাচ্ছি। আপনি আইনজীবী, আপনি কি করছেন? আপনি যখন পাস করেন তারপরে কিন্তু আইনজীবী হিসাবে আপনি আপনার প্রফেশন চালিয়ে যাচ্ছেন। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই তার অধিকার আছে প্রফেশন বেছে নেওয়ার। আপনি যখনই বেছে নেবেন তখন এই প্রফেশনে থাকবেন। আপনি অন্য একটা প্রফেশন থেকে সুইচ করে আসে এখানে করবেন, এটা আমার কাছে মনে হয় ঠিক, মানে আমার ঠিক পছন্দনীয় না। জি স্যার, এই জায়গায় যদি একটু যুক্ত করি আমার একটা বক্তব্য, যে আমরা যখনই আইনজীবীদের নিয়ে কথা বলি, আইনের অনুশাসন বা আইনের শাসন প্রতিষ্ঠা আইনজীবীদের ভূমিকা নিয়ে কথা বলি। আপনি দীর্ঘদিন আইন পেশার সাথে জড়িত, আইনজীবীদের ভূমিকাটা আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসাবে বা আইনের শাসন প্রতিষ্ঠায় কীরকম হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে? দেখেন আপনি যে কথাটা বলছেন যে আইনজীবীরা কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ার, আপনার কথাটাই আমি মনে করি যে সামাজিক যে একটা এই সমাজে বাস করেন, সেই সমাজের বিভিন্ন প্রতিকূলতা সমস্যা এগুলো কিন্তু আইনজীবীদের সবচেয়ে বেশি দেখেন। তাই আইনজীবীরা কিন্তু সমাজের সমস্যাটা সবচেয়ে ভালো বোঝেন। আমি বলি আইনজীবীদেরকে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কতগুলো কাজ করতে হয়। যেমন আজকে একটা লোক দিনের বেলা হত্যা করা হলো, খুন করা হলো, সেই লোকটার জন্য বিচার পাওয়ার জন্য অধিকার আছে। আবার যারা আসামি করা হলো সেইখানে কিন্তু দেখতে হবে যে সবাইকে প্রকৃত আসামি কিনা না, তাদেরও কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে। অর্থাৎ আইনজীবীকে কিন্তু দুই পক্ষেই কিন্তু দাঁড়াতে হয়। আইনজীবী এক পক্ষে দাঁড়াবেন যিনি মানে নিহত হয়েছেন তার পক্ষে, ভিকটিমের পক্ষে, আরেক পক্ষে দাঁড়াবেন যারা বিচারের সম্মুখীন হয়েছেন। কারণ আপনি একটা জিনিস জানেন যে ফৌজদারি বিচার ব্যবস্থায়, বাংলাদেশের যে প্রচলিত বিচার ব্যবস্থা, এখানে কিন্তু একজন আইনজীবী ছাড়া কোনো বিচার হবে না। যদি কোনো কারণে তার আইনজীবী সে নিয়োগ না করতে তখন রাষ্ট্রপক্ষ আইনজীবিত্ব হবে। অর্থাৎ বিচারের জন্য তাকে শাস্তি দেওয়ার আগে তাকে সম্পূর্ণ সুযোগ দিতে হবে, তার বিরুদ্ধে অভিযোগ যেটা আছে সেটা খণ্ডনের। এই জন্য আইনজীবী কিন্তু অনেকে বলে না যে আপনার এই ধরনের অপরাধের ক্ষেত্রে আপনার কেন দাঁড়ান, আইনজীবীদের কিন্তু উপায় নাই। আইনজীবী হলে তাকে কিন্তু প্রত্যেকটা লোককে ডিফেন্ড করতে হবে। কোনো একটা ব্যক্তিগতভাবে হয়তো কোনো একজন ডিফেন্ড করবেন কি করবেন না সেটা তার বিষয়, কিন্তু কোনো আইনজীবী বলতে পারবে না যে আমরা করবো না। জি স্যার, কিছু কমন সমস্যা যেমন মামলার দীর্ঘসূত্রিতা, তাছাড়া আমাদের কিছু আইন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু দেখা যাচ্ছে এগুলো হয়তো বা 100, 200, 150 বছরের পুরাতন আইন, কিছু কিছু খণ্ডন হচ্ছে, কিছু কিছু জায়গায় হয়তো বা কোনো অ্যামেন্ডমেন্ট আসছে। তো ওভারঅল একজন সিনিয়র বিজ্ঞ আইনজীবী হিসেবে আমি আপনাকে বলি যে এই সংশোধনের প্রয়োজন। আপনি একটা কথা বলেন, বলেই আপনাকে কয়দিন আগে খুব মানে ওই যে
দুর্নীতিবিদের অভিযান যখন আরম্ভ হলো, ক্যাসিনো নিয়ে কথা হচ্ছিল, এই যে গেমলিং অ্যাক্ট নিয়ে কথা হচ্ছিল, কিন্তু আমাদের যেন গেমলিং অ্যাক্টটা 100 বছরের পুরনো আইন, 100 আরও বেশি বছরের, এবং এর কিন্তু সর্বোচ্চ শাস্তি আপনারা নিজে জানেন, খুব অপ্রতুল এবং একটা হাসির পাত্র। আপনাকে কয়েক টাকা ফাইন করবে, না হলে শাস্তি দিবে। তো এই আইন দিয়ে তো আপনি কোনো বিচার করতে পারবেন না। সেই ক্ষেত্রে এই আইনটাকে যদি যুগোপযোগী করা যায়, এখানে যদি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয় এবং এইটার শাস্তির পরিমাণ বাড়ানো হয়, তাহলে দেখেন এখানে যদি যেই সমস্যাগুলো আছে সেটা থেকে আপনারা মুক্ত পাবেন, আমরা মুক্তি পাবো, সমাজ মুক্তি পাবে। এই জন্য প্রত্যেকটা আইনেরই কিন্তু যখন এটা কার্যকর করা হয় বা যেটা প্রণয়ন করা হয় আজকে তো 100-150 বছর পূর্বে, তখন যে বাস্তবতা ছিল, এখন কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তা আমার মনে হয় এই নতুন প্রেক্ষাপটে সম্পূর্ণ আইনটা চেঞ্জ করার দরকার নাই, কিন্তু কিছুটা পরিমার্জন, কতগুলো সংশোধন করে আইনটাকে যুগোপযোগী করা উচিত। জি স্যার, এখন আজকে যখন আমরা 2019 সালের কথা বলছি, তখন আইন পড়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্র বেড়েছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আইন মহাবিদ্যালয়, যাকে যাকে আসলে তরুণ তরুণীরা এই পেশার দিকে ঝুঁকছে। এই প্রজন্মের নবীন আইনজীবীদের বা যারা এখন আইনের ছাত্র, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? অধিক সংখ্যক আইনজীবী আসছেন, এবং এটা আসার কারণ হচ্ছে কি যে মানুষ কিন্তু এখন আইনের ব্যাপারে মানুষ এখন নিজের সচেতনতা বেড়েছে, মানুষ তার অধিকার সম্বন্ধে এখন জানে, সে জানে তাকে এইভাবে অধিকার থেকে একটা বঞ্চিত করলে সে মামলা করতে পারে। এই কারণে কিন্তু মানুষ আইনজীবীর কাছে যাচ্ছে, এবং আইনজীবীরাও কিন্তু নতুন ছেলেপেলেরা তারা দেখতেছে এটা চ্যালেঞ্জিং এর প্রফেশন। এই আইনজীবী হওয়াটা কিন্তু খুব বেশ ডিফিকাল্ট, কারণ আপনি অন্য যে কোনো চাকরিতে গেলেন মাসে নির্দিষ্ট সংখ্যক বেতন পাবেন, কিন্তু এখানে কোনো 1 টাকাও না পেতে পারেন, অর্থাৎ আপনাকে কাজ করে খেতে হবে। যার ফলে ছেলেরা সাহস করে এখানে আসছে, এবং তাদেরকে আমি সাধুবাদ জানাই। যে ছেলেরা, যে মেয়েরা আসছে, তারা এই যে একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ নেওয়ার যে একটা সক্ষমতা অর্জনের জন্য তারা এখানে আসছে, সেটাকে আমি অবশ্যই মানে সাধুবাদ জানাবো, স্যালিউট করব। এবং নতুন আইনজীবীদেরকে আমি বলতে চাচ্ছি যে তারা যারা আসছে, তাদের সবচেয়ে সুবিধা হচ্ছে কি, তারা কিন্তু এখন আর অত বেশি স্ট্রাগল করতে হয় না, তারা কিন্তু সব জানে যে এটা কি হচ্ছে, আগে কি ছিল। কিন্তু আগে যখন আমরা যখন নতুন আইনজীবী হয়েছিলাম, তখন কিন্তু যে সুযোগটা ছিল তার চেয়ে কিন্তু এখন সুযোগ অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, আর আপনারা হয় কি যে এখন দেখবেন আপনারা কোনো একটা কিছুতে মানে ইন্টারনেটে সার্চ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনার এখন কি ইভেন যে আমরা গত বুধবার দিন আমাদের সুপ্রিম কোর্টে একটা ওয়েবসাইট ওপেন করা হলো, এখানে তারা বলতেছে কি যে আপনারা সার্চ দিবেন যে কোনো সেকশন দিয়ে, কোনো জজের নাম দিয়ে, সাথে সাথে তার পেয়ে যাবেন, তার ওই মামলাটা মানে কী রায় দিয়েছিলেন না সব পেয়ে যাবেন। অর্থাৎ এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে, টেকনোলজি মানে নির্ভরশীল হয়ে যাচ্ছে আমরা। তো এটা যদি কাজে লাগাতে পারে, তাতে মনে হয় আইনের পেশার জন্য উন্নতি হবে, আইনজীবীর ব্যক্তিগতভাবে উপকারিতা হবে। স্যার, আপনি বৃহত্তর সিলেটের সন্তান। আমরা গতকালকে দেখেছি আমাদের সিলেটস্থ আমরা যারা আইনজীবী বৃন্দ আছি, আমাদের সেকেন্ড হোম সিলেট জেলা আইনজীবী সমিতি, আমরা দেখেছি আপনাকে সম্মানিত করেছেন, সংবর্ধনা দিয়েছেন, এবং আমরা দেখেছি সেখানে আপনি আইনজীবীদের কল্যাণার্থে একটি ফান্ড গঠনের কথা বলেছেন। এটি সম্পর্কে যদি একটু বলতেন। দেখেন, আইনজীবীরা হয় কি, নিজেরা কিন্তু যখন ইনকাম করে, প্রতিদিন দেখবেন যে প্রত্যেকটা আইনজীবী সমিতির সামনে যখন বড় বড় বাজার পাওয়া যায় বিকালবেলা, তার মানে কি আইনজীবীরা যে মানে ইনকাম করে সাথে সাথে খরচ করে চলে যায়, ওনাদের কিন্তু সঞ্চয় থাকে না। তা আমি এটা মনে করি যে এই আইনজীবীরা একটা সময় অসুস্থ হলে বা তাদের কোনো সমস্যা হলে কিন্তু তারা কিন্তু খুব অসহায় ফিল করেন। আইনজীবীদের বলা হয় কি, দে লিভ লাইক টাইগার অ্যান্ড ডাই লাইক, মানে খুব একটা বাজেভাবে বলা হয়। তো এর কারণটা হচ্ছে কি যে আইনজীবীরা কিন্তু মানে খুব খরচে হয়। ওনাদের যে একটা যে অসহায় অবস্থা হয় বা একটা কোনো একটা দুর্দিনে সহায়তা করা, এটা আমি কিন্তু ফিল করি, যেটা প্রত্যেকটা মানুষের করা উচিত। এবং আমি মনে করি আইনজীবী হিসাবে আমাদের যারা আমরা অনেক দিন ধরে প্র্যাকটিস করি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি একটা ফান্ড সৃষ্টি করতে পারি, তাহলে অবশ্যই এটা আইনজীবীদের কল্যাণে কাজে লাগবে। যারা কোনো সময় যদি কোনো কারণে একটা কোনো ঝামেলায় পড়েন, তখন তারা এই ফান্ড থেকে সহায়তা পেলেন, তারা হয়তো তখন কিছুদিন পরে আবার এটা কভার করে আসতে পারবেন। এটা আমি মনে করি, এই জন্য আমি এটা বলছি। স্যার, আমরা আমাদের সাক্ষাৎকারের একদমই শেষের দিকে চলে আসছি। শেষ প্রশ্ন, একসময় আইন পড়াশোনা করেছেন, বাবার স্বপ্ন ছিল আইনজীবী হবেন, হয়েছেন, আইনজীবী নেতা হয়েছেন, এখন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। আগামীর দিনে নিজেকে কোথায় দেখতে চান? দেখেন, আমি একজন আইনজীবী এবং আমি চাই সারাটি জীবন আমি আইন পেশায় থাকতে চাই। আমি চাই মানুষের জন্য কিছু কাজ করে যেতে। আমি চাই মানুষ যেন মরার পরে মনে করে যে উনি আমাদের জন্য এই কাজ করে গেছেন বা এই ভালো কাজ করে গেছেন। আমি চাই মানুষের কাছে থাকতে চাই, মানুষের সাথে থাকতে চাই এবং ভালো কিছু করতে চাই, এটাই আমার প্রত্যাশা। আর সর্বশেষ স্যার, আমাদের সিলেট থেকে যারা আইনজীবী হচ্ছেন,
একটা কথা বলা হয়ে থাকে যে এখনও হাইকোর্টে আমরা তুলনামূলক কম যাচ্ছি। এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। হ্যাঁ, আমি বলছি তার আগে আমি একটা কথা বলি যে আপনি একটু আগে বলছিলেন যে সিলেট জেলা আইনজীবী সমিতি গতকাল আমাকে সম্মানিত করেছে। আমি এই জন্য আপনার মাধ্যমে এবং আপনার টিভির মাধ্যমে আমি সমস্ত সিলেট জেলা আইনজীবীর সকল সদস্যকে আমি কৃতজ্ঞতা জানাই, সকল সদস্যবৃন্দদেরকে। তারা আমাদের যেভাবে সম্বর্ধিত করেছে আমি অভিভূত এবং আমি কৃতজ্ঞ। আর নতুন যারা আইনজীবী হতে চান বা সিলেট থেকে যারা যান তাদের হয় কি আমাদের সিলেটের মানুষরা কিন্তু একটু হয়তো ফিনান্সিয়ালি একটু সলভেন্ট থাকার কারণে তারা একটু অলস প্রকৃতির হন। তারা মনে করেন যে আমরা ঘরমুখী হন, তারা যেতে চান না ঢাকায়। এই কারণে কিন্তু ঢাকায় সিলেটের আইনজীবী সংখ্যা কম। তো এখন ইদানিংকালে কিন্তু অনেক ছেলেরা আসছে। আমি মনে করি কি যে যদি ঢাকায় যান তো তাদের কিন্তু কাজের পরিধিটা বেড়ে যাবে, তারা কিন্তু অনেক বড় কিছু হতে পারবেন। তো আমার মনে হয় যে যারা এখানে কিছুদিন প্র্যাকটিস করার পরে যারা একটু ভালো করবেন তাদেরকে কিন্তু সবার উৎসাহিত করা উচিত যে তুমি ঢাকায় যাও, যে কাজ করো। আপনি দেখেন এখান থেকে যারা ভালো কাজ করছেন এবং ঢাকায় গিয়েছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আজকে প্রতিষ্ঠিত। আমার মনে হয় এটা প্রত্যেকেরই কাজ করা উচিত এবং প্রত্যেকেরই তরুণদেরকে উৎসাহিত করা উচিত তারা যেন ঢাকায় যেয়ে একটু বড় পরিসরে কাজ করে। জি স্যার, বাংলাভিউ পরিবার আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। সর্বশেষ আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি সিলেটের মানুষ, আমি সিলেটের দর্শকদের বলতে চাই যে সিলেটে যদি কোনো সমস্যা হয়, কখনো যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে দিয়ে কাজ হবে, আমি অবশ্যই সিলেটের মানুষের পাশে থাকবো। আমি সিলেটের সন্তান হিসেবে আপনাদের সাথে থাকবো। আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের জন্য কাজ করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট AM আমিনুদ্দিন স্যারের সাথে। আপনারা জানেন স্যার নির্বাচিত সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের। আমরা কথা বলেছি স্যারের শৈশব জীবন থেকে শুরু করে পেশাগত জীবনের সমস্ত খুঁটিনাটি দিক নিয়ে। অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার করলেন, অনেকগুলো দিক নির্দেশনামূলক কথাবার্তাও বললেন, বিশেষ করে তরুণ আইনজীবীদের নিয়ে এবং বিশেষ করে যারা হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে। প্রিয় দর্শক, আমরা আশা করব আবারও আমাদের কোনো একটি পর্বে বাংলাভিউ পর্দায় আমরা স্যারকে কিংবা স্যারের মতো আমাদের সিলেট থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদেরকে নিয়ে বিশেষ কিছু পর্ব করার চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আগামী পর্বে আবারও। আজকের বাংলাভিউ রাজদরবার এক্সক্লুসিভ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট শাকির শাফরিদি। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।